প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা ভলিউম 3-1 গল্প হারানো তিমি। তাহলে চলুন আমরা এবার শুনব তৃতীয় অংশ। 8। পথের মাঝখানে গাড়ি নিয়ে এসেছে টিনহা। উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে এখন মুখোমুখি সংঘর্ষে চুরমার হয়ে যাবে দুটোই। সামনে গাড়ি দেখা গেল না। ভীষণ দূরত্ব মনে হচ্ছে এখন সামনের মোড়ের পাথুরে পাহাড়ি দেয়ালটাকে। ড্যাশবোর্ডে পা আর সিটের পেছনে পিঠের চাপ দিয়ে শরীরটাকে কঠিন করে তুলেছে কিশোর আর রবিন। ধাক্কা প্রতিরোধের জন্য তৈরি। কতখানি ঠেকাতে পারবে, আদৌ পারবে কিনা জানে না। সাই করে ডানে স্টিয়ারিং কাটল তিনহা। একই সঙ্গে রিভার্স করে দিল গিয়ার। এখনো দেয়ালটা ছুটে আসছে মনে হচ্ছে। চোখের পলকে ঘটে গেল অনেকগুলো ঘটনা। একটা স্ফুলিঙ্গ ছুটতে যতখানি সময় লাগে ততটুকু সময়ের মধ্যে হঠাৎ যেন একপাশে সরে গেল দেয়াল। পরক্ষণে পাশের জানালার কয়েক ইঞ্চি তফাতে চলে এলো। গো গো চিৎকারে তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইঞ্জিন। সিট খামচে ধরেছে কিশোর আর রবিন। কাজগুলো করছে অনেকটা অবচেতন স্বয়ংক্রিয়ভাবে। আসলে তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে তাদের মগজ। স্টিয়ারিং এখনো ডানেই চেপে রেখেছে টিনহা। ঘষা খেয়ে তীক্ষ্ণ চিৎকারে কান ঝালাপালা করে দিচ্ছে টায়ার। জোর ঘষা লাগছে জানালার সঙ্গে দেয়ালের। খামচে টেনে জানালার চামড়া ছিঁড়ে রাখতে চাইছে রুক্ষ পাথরের দেয়াল। স্টিয়ারিং সোজা করল টিনহা। দেয়ালের সঙ্গে একপাশের পুরো বডির ঘষা লাগছে এখন। চাকা জ্যাম হয়ে গেল। পিছলে আরো 10 গজ মতো সামনে বাড়ল গাড়ি। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বন্ধ হয়ে গেল ইঞ্জিন। পুরো 1 মিনিট কেউ কোনো কথা বলতে পারল না। স্টিয়ারিংয়ে মাথা রেখে বিশ্রাম নিচ্ছে টিনহা। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ওকে, মাথা তুলল টিনহা। কণ্ঠস্বর খসখসে কিন্তু সামলে নিয়েছে। অসাধারণ চাউর জোর। চলো নামি, দেখি ক্ষতি কতখানি হয়েছে। রবিন, তোমার ওদিক দিয়ে বেরোতে হবে। এদিকে দরজা আটকে গেছে। নামলো 3 জনে। রবিনের গায়ের কাঁপুনি থামেনি। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো আরো কিছুক্ষণ। মনে পড়ল মোসার কথা। ঝট করে সোজা হলো রবিন। তাড়াতাড়ি গিয়ে পেছনের টেইল গেট নামিয়ে উকি দিল। চেঁচিয়ে ডাকলো, কিশোর, দেখে যাও। ছুটে এলো কিশোর। দুজনে উঠে পড়ল ট্রাকের পেছনে। হাত পা ছড়িয়ে উপর হয়ে পড়ে আছে মোছা নিথর। তাড়াতাড়ি তার হাত তুলে নিয়ে নারী দেখল রবিন। নড়ে চড়ে উঠল মোসা, চোখ মেলল, ফিসফিস করে বলল, আল্লাহ রে, বেঁচে আছি না মরে গেছি? বেঁচেই আছো। এত উত্তেজনার মাঝেও মোসার কথার ধরনে না হেসে পারল না রবিন। স্বস্তির নিঃশ্বাস ফেলল বন্ধুকে নিরাপদ দেখে। পালস ঠিক আছে, কথার ভঙ্গিও আগের মতোই। কে বলল আগের মতো? উঠে বসে হাত পা ভেঙেছে কিনা টিপে 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 দেখল মোসা। গলার ভেতরে কোলা ব্যাঙ ঢুকেছে বুঝতে পারছো না? কিন্তু হয়েছিল কি? ঠাটা পড়েছিল নাকি দৌড়ের বাজি লাগিয়েছিল? মাথা নাড়ল কিশোর। আমার মনে হয় ব্রেকের সংযোগ কেটে দিয়েছে কেউ, ইচ্ছে করে। উঠে দাঁড়ালো মোসা। চলো গিয়ে দেখি, বলল রবিন। কিশোরের অনুমান ঠিক বোঝা গেল। ওরা ডাকের পেছন থেকে নেমে এসে দেখল বনেট তুলে ভেতরে দেখছে টিনহা। ব্রেক প্যাডালের কানেকশন রডটা কাটা। হ্যান্ড ব্রেকের সংযোগও বিচ্ছিন্ন। করাত দিয়ে নিখুঁতভাবে কাটা হয়েছে। উলফের বাড়ির বাইরে যখন ছিল তখন কেটেছে, কিশোর বলল।
অনেকক্ষণ সময় পেয়েছে কাটার। কে কাটলো? ভুরু কুচকালো টিনহা। কেন? কিশোরও জানে না এই প্রশ্নের জবাব। এ নিয়ে ভাবতে হবে ঠান্ডা মাথায়। পরের 2 ঘন্টায় অনেক কাজ করতে হলো। একটা টেলিফোন বুথে গিয়ে ওশন ওয়ার্ল্ডে ফোন করলো টিনহা। ক্রেন নিয়ে এলো তার 2 মেক্সিকান বন্ধু। সাদা পিক আপটাকে টেনে নিয়ে চলল ওরা। 3 গোয়েন্দাকে গাড়িতে করে নিয়ে গিয়ে পৌঁছে দিল ইয়ার্ডে। সোজা এসে হেডকোয়ার্টারে ঢুকলো কিশোর। সুইবেল চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসলো। পুরোপুরি চালু করে দিল মগজ। কেউ শব্দ করে ভাবছে কিশোর, যাতে তার ভাবনায় সাহায্য করতে পারে রবিন আর মুসা। কেউ একজন চাইছে না আমরা ক্যাপ্টেন সাটানোগার বোটটা খুঁজে বের করি। আজ আমাদের খুন করতে চেয়েছিল সেই, কিংবা মারাত্মক আহত। টিনহাকে ঠেকাতে চেয়েছিল আমাদের সবাইকে, যাতে রোবারকে ট্রেনিং দিয়ে বোটটা খুঁজতে না পারি। থামল সে, নিচের ঠোঁটে চিমটি কাটল। তারপর বলল, 3জন এখন আমাদের সন্দেহভাজন। চিনি এমন 3জন। এক আঙুল তুলল সে। বিঙ্গো উলফ। কিন্তু বোটটা খুঁজে পেলেই তার লাভ বেশি। সেই তো সব করেছে। টিনহাকে ফোন করেছে, তিমিটাকে উদ্ধার করতে সাহায্য করেছে, তার বাড়িতে পুলে জায়গা দিয়েছে, ওটাকে ট্রেনিং দেওয়াতে বাধ্য করেছে টিনহাকে। এসবই প্রমাণ করে আমাদের সাফল্য চায় সে। আবার থামল কিশোর, 2 আঙুল তুলল। 2 নম্বর নীল বনেট। ওর সম্পর্কে কি জানি আমরা? বলতে গেলে কিছুই না। আমাদের সম্পর্কে অনেক কিছু জানে সে। আমাদের সঙ্গে তার দেখা হওয়ার আগে থেকেই জানে আমাদের নাম, আমরা কে। কি করে জানলো? কেউ জবাব দিল না। অনেক মিছে কথা বলেছে আমাদের সঙ্গে। টিনহার বাবা সেজেছে। আবার বলে চলল কিশোর। তবে কিন্তু কিছু সত্যি কথাও বলেছে ক্যাপ্টেন সাটানোগার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল উলফ। সে সময় ঝড়ে ক্যাপ্টেনের বোট ডুবেছে মেক্সিকোতে যাওয়ার সময়। না, দাঁড়াও, হাত তুলল সে। ভুল বলেছি, বাজা ক্যালিফোর্নিয়া থেকে ফেরার সময়। চুপ করে রইল 2 সহকারী। নিথর হয়ে বসে রইল কিশোর কয়েক মুহূর্ত। তারপর হাত বাড়িয়ে টেনে নিল টেলিফোন। ডায়াল করল। হ্যালো। স্পিকারে বেজে উঠল টিনহার কণ্ঠ। আমি কিশোর। ও কিশোর, ভালো আছো? উদ্বিগ্ন মনে হচ্ছে। না, উদ্বিগ্ন নই, জবাব দিল কিশোর। বিস্মিত। বিস্মিত কেন? কয়েকটা কথা জানা দরকার, হয়তো সাহায্যও করতে পারবেন। বলো। ওশন ওয়ার্ল্ডে আপনাকে আমাদের একটা কার্ড দিয়েছিলাম, মনে আছে? কাউকে দেখিয়েছেন? না। কার্ডটা কি করেছেন? ডেস্কের উপরে ফেলে রেখেছিলাম। অন্য কেউ দেখে ফেলতে পারে? পারে। আরও কয়েকজন ট্রেনার বসে ও ঘরে। দরজার তালা প্রায় সবসময়ই খোলা থাকে। তোমরা সেদিন চলে যাওয়ার পর কার্ডটা রেখে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন রোবারের কাছে, ও ভালো আছে কিনা দেখতে। তুমি জানলে কি করে? মোড়ের কাছেই ছিলাম আমরা, আপনাকে পিক আপ নিয়ে যেতে দেখেছি। ও, তোমাদের নাকের ডগা দিয়ে গিয়েছি তাহলে। থামল টিনহা। আর কিছু বলবে? আপনার বাবার সম্পর্কে। উল্ফকে শেষ কবে নিয়ে গিয়েছিলেন আপনার বাবা, যেবার তার বোট ডুবেছে? দীর্ঘ নীরবতা। মনে করার চেষ্টা করছে বোধহয় টিনহা। বলতে পারবে না। মাঝে মধ্যেই কাজে খুব ব্যস্ত হয়ে পড়ি, তখন আর সান পেড্রোতে যাওয়া সম্ভব হয় না। সান্তা মনিকায় আমার এক বান্ধবীর ঘর শেয়ার করি। প্রতি সোমবারে বাবাকে দেখতে যেতাম সান পেড্রোতে। কিন্তু সেবার সান ডিয়েগোতে গিয়েছিলাম, বাড়ি যাইনি। 2 হপ্তাহ বাবার খোঁজ নিতে পারিনি। তারপর হাসপাতাল থেকে ফোন এলো। কণ্ঠ রুদ্ধ হয়ে গেল তার। মর্মান্তিক সেই মুহূর্তটা মনে পড়েছে হয়তো।
সহানুভূতি দেখিয়ে চুপ করে রইল কিশোর। টিনহাকে সামলে নেওয়ার সময় দিল। কোনো কোন দিক দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছ বুঝতে পারছি। পুরো 14-15 দিনই হয়তো বাবা আর উল্ফ সাগরে ছিল, এবং সেটা জানার উপায় ছিল না, এই তো? তাই নয় কি? পাল্টা প্রশ্ন করল কিশোর। ব্যাপারটা খুব জরুরি। জরুরি, জানালো কিশোর। টিনহা লাইন কেটে দেওয়ার পরও অনেকক্ষণ গুম হয়ে বসে রইল গোয়েন্দা প্রধান। গভীর ভাবনায় ডুবে রইল। সত্যি, কি বাজায় গিয়েছিল ক্যাপ্টেন আর উল্ফ? ফেরার পথে ঝড়ে পড়েছিল? জানতে হবে, কিন্তু কিভাবে? মুখ তুলে তাকালো মুসার দিকে। মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে দেখা করতে হবে, যাবে? নিশ্চয়, উঠে দাঁড়ালো মুসা। যাব না মানে? রবিন? যাব। বিখ্যাত চিত্র পরিচালককে সাহায্যের অনুরোধ করবে। বুঝতে পারছে রবিন, কিন্তু একটা কথা ভুলে যায়নি। 3জন সন্দেহভাজনের মধ্যে 2জনের নাম উল্লেখ করেছে কিশোর। আরেকজন কে? কিশোর 1 সেকেন্ড, বলল রবিন। আরেকজন কাকে সন্দেহ করছো? 2 সুরঙ্গের পাল্লা তুলে ফেলেছে কিশোর। রবিনের কথার জবাব দিল না, অদৃশ্য হয়ে গেল সুরঙ্গের ভিতরে। বেশ জটিলই মনে হচ্ছে, সব শুনে বললেন ডেভিস ক্রিস্টোফার। বসো, দেখি কিছু করা যায় কিনা। পরপর কয়েকটা ফোন করলেন তিনি বিভিন্ন জায়গায়। তারপর বেয়ারাকে ডেকে আইসক্রিম আনতে বললেন। বিশাল টেবিলে তার সামনে পড়ে থাকা খোলা ফাইলটা আবার টেনে নিতে নিতে বললেন, তোমরা খাও, আমি কাজটা সেরে নিই, খুব জরুরি। চিন্তা নেই, খবর এসে যাবে। ধীরে ধীরে খেলো ছেলেরা। কাজ করেই চলেছেন মিস্টার ক্রিস্টোফার। চুপচাপ বসে থেকে তাদের সময় আর কাটতে চাইছে না। কথাও বলতে পারছে না। চিত্র পরিচালকের কাজের অসুবিধে হবে। অস্বস্তিকর পরিবেশ। কিশোর প্রায় বলেই ফেলেছিল, আমরা এখন যাই, বাড়ি গিয়ে ফোন করে খবর জেনে নেব। ঠিক এই সময় বাজলো ফোন। রিসিভার তুলে নিলেন মিস্টার ক্রিস্টোফার। নীরবে শুনতে লাগলেন ওপাশের কথা। শুনছেন, মাঝে মধ্যে হো হা করছেন। উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে ছেলেরা। মুসা কাত হয়ে গেছে একপাশে, যেন ওভাবে ঝুঁকে কান খাড়া করলেই রিসিভারের কথা শোনা যাবে। অবশেষে রিসিভার নামিয়ে ছেলেদের দিকে তাকালেন মিস্টার ক্রিস্টোফার। খবর কিছু পেয়েছি, কিন্তু তোমাদের কাছে এটা কি করে ফিট হবে বুঝতে পারছি না। কি খবর স্যার? উত্তেজনায় সামনে ঝুঁকে এলো কিশোর। আর ধৈর্য ধরতে পারছে না। মেক্সিকান ইমিগ্রেশন অথরিটির কাছে ফোন করেছিলাম, খোঁজ নিয়েছে ওরা। ফেব্রুয়ারির 10 তারিখে ক্যাপ্টেন সাটানোগার বোটে উঠেছিল বিঙ্গো উলফ লা পাজে। বন্দরে ছিল 2 দিন। 12ই ফেব্রুয়ারি রওনা হয়েছে। মাথা নোয়ালো কিশোর, ভ্রুকুটি করল। থ্যাংক ইউ স্যার, বলল সে। ক্যাপ্টেন সাটানোগার বোট ডুবেছে 17 তারিখে। নিঃসন্দেহে বাজার থেকে ফেরার পথে সান পেড্রোতে ফিরছিল। এই সময় ঝড়ে পড়ে বোট। মুসা আর রবিনের দিকে তাকালো। আমার যা মনে হয়, মেক্সিকো উপকূলের কাছেই কোথাও মাল চালান দেয়। তবে আবার চিত্র পরিচালকের দিকে ফিরল সে। সেবার বোধ হয় কোনো কারণে মাল নামাতে পারেনি। ওগুলো নিয়েই আবার ফেরত আসছিল। কিংবা মিছে কথা বলেছে উলফ। ক্যালকুলেটরগুলো আদৌ নেই জাহাজে। আপনার কি মনে হয় স্যার? বুঝতে পারছি না, হাসলেন মিস্টার ক্রিস্টোফার। প্রথমেই তো বললাম, এবারের কেসটা বেশ জটিল। আমার কাছেও পরিষ্কার হয়নি এখনো, উঠল কিশোর। তো আমরা যাই স্যার। এসো। দরজার দিকে চলল 3 গোয়েন্দা। পেছন থেকে চেয়ে আছেন চিত্র পরিচালক। মুচকি হাসি ফুটল ঠোঁটে। বিড়বিড় করলেন, ছেলে একখান। ওর পেট থেকে কথা আদায় করা
ফাইলটা টেনে নিলেন আবার। নয়। কি বুঝলি কিশোর? মেরি চাচি বললেন। পারবি? ওয়ার্কশপের কোণে রাখা পুরনো ওয়াশিং মেশিনটার দিকে তাকিয়ে আছে কিশোর। আগের দিন কিনে এনেছেন ওটা রাশেদ চাচা। এককালে বোধহয় সাদা রং ছিল, এখন হলদে হয়ে গেছে। জায়গায় জায়গায় জলটা ওঠা, জায়গায় জায়গায় বাঁকাচোরা টেপ খাওয়া। কিশোরের মনে হলো দোমড়ানো কাগজ হাত দিয়ে চেপে চুপে আবার সোজা করা হয়েছে। মোটরটার অবস্থা কি হবে আন্দাজ করা যাচ্ছে। বলল, চেষ্টা করে দেখতে পারি। সারাদিন লাগবে। চাচি হাসলেন। দুশ্চিন্তা অনেকটা দূর হলো। কিশোরের চেষ্টা করা মানেই তিনি ধরে নিলেন হয়ে গেছে। নগদ পয়সা দিয়ে একটা জিনিস কিনে এনে বিক্রি হবে না, এ দুঃখ কি সহজ হয়? অন্তত মেরি চাচির জন্য এটা রীতিমতো মনোকষ্টের ব্যাপার। কর বাবা, কাজে লেগে যা, ঠিক করে ফেল, খুশি হয়ে বললেন তিনি। তোকে আজ স্পেশাল লাঞ্চ খাওয়াবো। বেশি করে রেধো চাচি, নইলে মশা এসে শুনলে হার্ট ফেল করবে। হেসে চলে গেলেন চাচি। এসব কাজে সারাদিন কেন, সারা বছর ব্যয় করতে কোনো আপত্তি নেই কিশোরের। ওকে যে যন্ত্রপাতি মেরামত করে আবার চালু করার মধ্যে দারুণ আনন্দ আছে। ঘণ্টাখানেকের মধ্যেই জং ধরা সমস্ত স্ক্রু খুলে মেশিনটাকে টুকরো টুকরো করে ফেলল কিশোর। মোটরটা আলগা করে ফেলল। বেজায় ভারী, ওয়ার্ক বেঞ্চের উপর তুলতে বেশ কসরত করতে হলো। যতখানি আশঙ্কা করেছিল তত খারাপ অবস্থায় নেই। অনেক পুরানো মডেল, 30 বছরের কম হবে না। তবে জিনিস বানাতো বটে তখন। যত্ন করে ব্যবহার করলে একজনের সারা জীবন চলে যাবে একটাতেই। এখনকার মতো এত কমার্শিয়াল ছিল না প্রস্তুতকারকরা। একটা ডাইভিং বেল্ট দরকার, ভাবল কিশোর। বানিয়ে নিতে হবে। ওয়ার্কশপের জঞ্জালের স্তূপ খুঁজতে শুরু করলো সে। শক্ত রবার দরকার। একই সঙ্গে ভাবনা চলছে মেশিনটার কথা নয়, ভাবছে তাদের নতুন কেসের কথা। আগামীকাল সকালে টিনহার সঙ্গে দেখা করার কথা তিন গোয়েন্দার। সৈকতের এক জায়গায় একটা খাঁড়ির কাছে টিনহার মেক্সিকান বন্ধুদের সাহায্যে রোবারকে নিয়ে যাওয়া হবে ওখানে। তিন গোয়েন্দা রোবারকে নিয়ে ডুবন্ত বোটটা খুঁজতে যাবে টিনহা। হঠাৎ স্থির হয়ে গেল কিশোর। ওয়ার্ক বেঞ্চের উপরে ঝোলানো লাল আলোটা জ্বলছে নিভছে। তার মানে ফোন বাজছে কোয়ার্টারে। এই বিশেষ ব্যবস্থাটা কিশোরই করেছে। রবার খোঁজা বাদ দিয়ে একটানে সরিয়ে ফেলল 2 সুড়ঙ্গের মুখের লোহার পাত। হামাগুড়ি দিয়ে 8 মিনিটেই পৌঁছে গেল অফিসে। ছো মেরে তুলে নিল রিসিভার। হ্যালো। হাঁপাচ্ছে কিশোর পাশা। হ্যালো কিশোর। পরিচিত কণ্ঠস্বর। টিভিটার খোঁজ পেয়েছো? খোঁজ কে বলছে? খোঁজ। ফোন করছেন, ভালোই হয়েছে স্যার। কিশোর বলল। অনেক এগিয়েছি আমরা। আশা করি কাল সকাল 7টা নাগাদ রোবারকে ছেড়ে দিতে পারবো সাগরে। দীর্ঘ নীরবতা। হ্যালো, জোরে বলল কিশোর। হ্যালো। হ্যালো, ভালো সংবাদ, জবাব এলো। খুব ভালো, থ্যাংক ইউ। ও হ্যাঁ, $100 পুরস্কার দেব বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন। নাম ঠিকানা যদি দেন বিল পাঠিয়ে দেব। তিমিটা যে সাগরে ছাড়ছি তার একটা ফটোগ্রাফও দেব। কাজ করেছি তার প্রমাণ। আরে না না, তার দরকার নেই। তোমার মুখের কথাই যথেষ্ট। আসলে আগামী কিছুদিন শহরের বাইরে থাকবো আমি। আজ বিকেলেই যদি দেখা করো টাকাটা দিয়ে দিতে পারি। কারো পাওনা টাকা রাখা পছন্দ না আমার। তাহলে তো খুবই ভালো হয়, বলল বটে। কিন্তু সন্দেহ জাগলো কিশোরের। টাকা দেওয়ার জন্য এত আগ্রহ কেন? নাম ঠিকানাই বা জানাতে চায় না কেন? আর তিন গোয়েন্দাকেই বা এত বিশ্বাস কিসের? মুখের কথাই টাকা দিয়ে দেয়। কোথায় দেখা করব আপনার সঙ্গে স্যার? বারব্যাংক পার্ক চেনো? চেনে কিশোর। অনেক বছর আগে একটা জনপ্রিয় জায়গা ছিল। পার্কের মাঝখানে পুরনো একটা বাস ব্যান্ড স্ট্যান্ড আছে।
এককালে নামকরা বাজিয়েরা বাজনা বাজাতো সেই মঞ্চে উঠে। চারপাশে ভিড় করে দাঁড়িয়ে লোকে শুনত। আস্তে আস্তে সরে চলে এলো রকিবের শহর। এলাকা ছেড়ে চলে এলো লোকে। পার্কটা এখনো আছে ওখানে, কিন্তু কদর নেই। অযত্নে লম্বা লম্বা ঘাস গজিয়ে ঢেকে দিয়েছে ফুলের বাগান, পথ, আগাছা আর ছোট ছোট ঝোপঝাড়ে জঙ্গল এখন ওখানে। রাতের বেলা আর ওদিক পারায় না এখন কেউ। সন্ধ্যা 8টায় আসবে ওখানে, বলল লোকটা। তোমার বন্ধুদের আনার দরকার নেই, তুমি একলা। ব্যান্ড স্ট্যান্ডের কাছে অপেক্ষা করব আমি। ব্যান্ড স্ট্যান্ড উচ্চারণ করলো বেই অ্যান্ড স্টেই অ্যান্ড। স্যার, আর কোনো ভালো জায়গায় দেখা করা যায় কিনা জিজ্ঞেস করতে যাচ্ছিল কিশোর, কিন্তু লাইন কেটে গেল। রিসিভার রেখে দিয়ে ডেস্কের দিকে চেয়ে ভাবতে লাগলো কিশোর। একা যেতে বলল কেন লোকটা? আর এমন বাজে একটা জায়গায় কেন? সন্দেহ গাঢ় হলো তার। আবার রিসিভার তুলে মুসার রবিনকে ফোন করলো, জানালো সব। তারপরে ফিরে এলো ওয়ার্কশপে। বিকেল 5টা নাগাদ মোটর ঠিক হয়ে গেল। নতুন স্ক্রু দিয়ে জায়গা মতো জুড়ে দিল সেটা। মেরি চাচিকে ডেকে এনে উদ্বোধন করলো মেরামত করা যন্ত্রের। সকেটে প্লাগ ঢুকিয়ে দিয়ে বলল, সুইচ টেপো চাচি। গো করে স্টার্ট নিল মোটর। আস্তে আস্তে শব্দ বাড়তে লাগলো। শেষে গর্জে উঠল ভীষণভাবে। এত জোরে কাঁপতে লাগলো, মনে হচ্ছে ভূমিকম্পে কাঁপছে। যাই হোক, চালু তো হয়েছে। মেরি চাচি এতেই খুশি। তার মতে এই ভয়ঙ্কর জিনিস নেয়ার মতো হাড়কিপ্টে লোকও পাওয়া যাবে এ শহরে। তুই সত্যি একটা ভালো ছেলে কিশোর, উচ্ছ্বসিত প্রশংসা করলেন মেরি চাচি। তোর মতো ছেলে আর একটাও নেই দুনিয়ায়। সবসময় মেরি চাচির এই ধারণা, কিন্তু বলেন না। আজ এতই খুশি হয়েছেন, চেপে রাখতে পারলেন না আর। কাজ অনেক হয়েছে, চল হাত মুখ ধুয়ে খাবি। হাত ধরে কিশোরকে নিয়ে চললেন চাচি। প্রায় ডিনারের সময় লাঞ্চ খেতে বসলো কিশোর। ভরপেট খাওয়ার পর বেশ বড় সাইজের একটা আইসক্রিম শেষ করলো। সাইকেল নিয়ে বেরিয়ে এলো ইয়ার্ড থেকে। পরন্ত আলোয় বেশ বড় জঙ্গল মনে হচ্ছে বারব্যাঙ্ক পার্কে। কাছে এসে সাইকেল থেকে নামলো কিশোর। পকেট থেকে সাদা চক বের করে পথের উপর বড় একটা আশ্চর্যবোধক চিহ্ন আঁকলো। 3 গোয়েন্দার তিনজনে পকেটে চক রাখে। এক একজন এক এক রঙের। কিশোর রাখে সাদা, রবিন সবুজ, মুসা নীল। কোনো কেসের তদন্তের সময় কেউ কোনো বিপদে পড়লে অনেক কাজে লাগে এই চক আর আশ্চর্যবোধক চিহ্ন। পার্কে ঢোকার পথের সন্ধান পাওয়া গেল। রাস্তা দেখা যাচ্ছে না, তবে দুধারে স্ট্রিট লাইট দেখে অনুমান করে নিল পথটা কোথায় থাকতে পারে। কাছে এসে দেখলো দুপাশ থেকে এসে পথের প্রায় পুরোটাই ঢেকে দিয়েছে আগাছা আর লতা ঝোপ। মাঝখানে সরু একটুখানি শুধু বাকি। এগিয়ে চলল সে। খানিক পরপরই একটা করে আশ্চর্যবোধক এঁকে দিচ্ছে গাছের গায়ে কিংবা ভাঙা কোনো বেঞ্চিতে। কল্পনা বিলাসী নয় কিশোর, বাস্তবতার বাইরে কোনো কিছুই বিশ্বাস করে না। ঝোপকে ঝোপই মনে করে। লুকানোর খুব ভালো জায়গা। বিষাক্ত সাপ খোপ থাকতে পারে ভেতরে, তবে ভূত থাকে না। কিন্তু হাজার হোক মানুষের মন, হোক না সেটা কিশোর পাশার। নির্জন জংলা পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে অকারণে গা ছমছম করে উঠল তার। মনে হলো আশেপাশের সব কিছুই যেন জীবন্ত, নড়ছে, কথা বলছে ফিসফিস করে। গাছের বাঁকা ডালগুলো যেন কোনো জীবের পঙ্গু হাত পা। ছোট ছোট শাখাগুলো আঙুল, তাকে আঁকড়ে ধরে ছিনিয়ে যাওয়ার জন্যে হাত বাড়িয়ে আছে। ধরতে পারলেই টেনে নিয়ে গিয়ে ভরবে অন্ধকার জঠরে। অন্ধকার নামতে শুরু করেছে। সামনে মঞ্চটা দেখতে পেল কিশোর। সামনে ধসে পড়েছে। চারপাশে আগাছার জঙ্গল। আর কিছুদিন পর একেবারে ঢেকে যাবে।
তখন মনে হবে ঘাসের একটা বুছু ঢিপি। মঞ্চের গায়ে সাইকেল শেষ দিয়ে রেখে ভাঙা একটা কাঠের বোর্ডে আশ্চর্যবোধক চিহ্ন আঁকল, কিশোর পাশা। এতই চমকে উঠল কিশোর, ঘুরতে গিয়ে হাতের ধাক্কায় আরেকটু হলেই ফেলে দিয়েছিল সাইকেলটা। চারপাশের বিষণ্ণ অন্ধকারের লোকটাকে খুঁজল তার চোখ, কিন্তু দেখা গেল না। কে? কোনো মতে বলল। খসখস শব্দ শোনা গেল। লম্বা ঘাসের ভেতর দিয়ে এগিয়ে আসছে। গজখানেকের মধ্যে আসার পর একটা মানুষের অভাব চোখে পড়ল কিশোরের। খুব লম্বা, মাথায় হাটের কিনারা নিচু হয়ে নেমে এসেছে কানের উপর। চোখ দেখা যাচ্ছে না, চেহারাও বোঝা যাচ্ছে না, নাক মুখ কিছুই যেন নেই, লেপটানো। অদ্ভুত, লোকটা বিশাল দেহী, গায়ে উইন্ড ব্রেকার, কাঁধ এত চওড়া আর এত মোটা বাহু। কিশোরের মনে হলো একটা গরিলা, মানুষ নয়। এগো কিশোর, বলল লোকটা, যা নিতে এসেছ নিয়ে যাও। কথাবার্তাও জানি কেমন। আগে বলল কিশোর। চোখের পলকে তার কাঁধ চেপে ধরে এক ঝটকায় তাকে লাট্টুর মতো ঘুরিয়ে ফেলল লোকটা। ঘাড় চেপে ধরল, পেছনে হাত নিয়ে গিয়ে লোকটার বাহু খামচে ধরে ছাড়ানোর চেষ্টা করল কিশোর। অদ্ভুত একটা অনুভূতি, নরম পাউরুটির ভেতরে দেবে গেল যেন তার আঙুল। ছটফট শুরু করলো কিশোর, ঝাঁকুনি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালালো। লোকটার আরেক হাত গলা চেপে ধরল তার। হাতের আঙুলগুলো হাড্ডি সর্বোচ্চ। অবাক কাণ্ড, এত মোটা লোকের এই আঙুল! পুরো অসহায় হয়ে গেল গোয়েন্দা প্রধান। যা করতে বলবো ঠিক তাই করবে, বলল আগন্তুক। মাথা নিয়ে আচ্ছা বলার চেষ্টা করলো কিশোর, পারল না। হেমার লোকে আটকে ফেলা হয়েছে তাকে। যদি না করো, কানের কাছে গোঙালো লোকটা। যা বলবো যদি না করো ঘাড় মটকে দেব। ঘাড় মটকের উচ্চারণ মনে হলো অনেকটা, ঘাড় মটকে। 10। যা যা করতে বলা হলো ঠিক তাই করলো কিশোর। মঞ্চের কাছ থেকে হেঁটে চলল। যে পথে এসেছে সেটা নয়, অন্য পথে। আরেকটা গাছের গায়ে আশ্চর্যবোধক আঁকার সুযোগ খুঁজছে, কিন্তু পকেট থেকে চক বের করার সুযোগ নেই। অন্য কায়দায় ধরেছে এখন তাকে লোকটা। ডান হাত মসৃণে নিয়ে এসেছে পিঠের উপর, একেবারে শোল্ডার ব্লেডের কাছাকাছি। ব্যথা পাচ্ছে কিশোর। পার্কের বাইরে পথের উপর দাঁড়িয়ে আছে একটা পুরনো ঝরঝরে লিমোজিন। কিশোরকে গাড়িটার কাছে নিয়ে এলো লোকটা। হাত মুচড়ে ধরে রেখেই আরেক হাতে পকেট থেকে চাবি বের করে বুটের তালা খুলল। ঢোকো, আদেশ দিল লোকটা। পথের শেষ মাথার দিকে তাকালো কিশোর, কেউ নেই। সাহায্যের জন্য চিৎকার করে লাভ হবে না। হাতে সামান্য ঢিল পড়ল। টান দিয়ে হাত ছাড়িয়ে নিল কিশোর। লোকটা অবশ্য ছেড়ে দিল। বিশাল তুলতুলে নরম বুকের চাপ রেখেছে কিশোরের পিঠে। হাত মুক্ত হলেও পালাতে পারবে না কিশোর। পেট আর বুক দিয়ে ঠেলছে লোকটা তাকে বুটে ঢোকার জন্যে। আরেকটু হলেই ভারসাম্য হারিয়ে ভেতরে পড়বে কিশোর। আউ করে হাত পা ছেড়ে দিল কিশোর, যেন সহসা জ্ঞান হারিয়েছে। পড়ে গেল পথের উপর, মুখ গুজে রইল। পড়ার সময় চক বের করে ফেলেছে। ডান হাতটা ঢুকিয়ে দিয়েছে গাড়ির তলায়। পথের উপর একটা আশ্চর্যবোধক এঁকে ফেলল। দ্বিধান্বিত হয়ে পড়ল লোকটা, ভাবছে কি করবে। ছেলেটা হঠাৎ এভাবে বেহুশ হয়ে পড়বে আশা করেনি। কিশোরের ঝাঁকড়া চুল ধরে টেনে তুলল সে, প্রায় ছুঁড়ে ফেলল বুটের মধ্যে। দরম করে নামিয়ে দিল ডালা। চলতে শুরু করলো গাড়ি। বুটের ভেতরে ঘন অন্ধকার, অপরিসর জায়গা, তার উপর পোড়া মোটর ওয়েল আর পেট্রোলের তীব্র গন্ধ। পাক দিয়ে ওঠে নাড়ি ভুড়ি। পোড়া গন্ধেই বোঝা যাচ্ছে তেল খাওয়ার রাক্ষস গাড়িটা। গ্যালনে 10 মাইল যায় কিনা সন্দেহ। এ সমস্ত গাড়িতে আলাদা পেট্রোল ক্যান রাখে লোকে। অন্ধকারে হাতড়াতে শুরু করলো কিশোর। একটু পরেই পেয়ে গেল যা খুঁজছিল। কোমরের বেল থেকে 8 ফলার প্রিয় ছুরিটা খুলে একটা বাঁকা ফলা দিয়ে খোঁচাতে লাগলো ক্যানের গায়ে। ছোট একটা ছিদ্র করে ফেলল। পুরনো গাড়ি, বুটের ভেতরটা আরও পুরানো।
মেঝেতে মসৃণে রং করার তাগিদ নেই মালিকের। কিশোরের জন্য সহজই হয়ে গেল। ছুরির আরেকটা ফলা ব্যবহার করে মেঝেতেও আরেকটা গর্ত করে ফেলল সে। কানের ছিদ্রটা অনুমানে রাখলো মেঝের গর্তের উপর। অল্প অল্প করে তেল ঝরতে লাগলো রাস্তার উপর। ক্যানের ছিদ্রটা অনুমানে রাখলো মেঝের গর্তের উপর। অল্প অল্প করে তেল ঝরতে লাগলো রাস্তার উপর। ক্যানের মুখ দিয়ে ঢাললে হরহর করে অনেক বেশি পুড়ে যেত। তাড়াতাড়ি শেষ হয়ে যেত তেল, তাই ছিদ্র করে নিয়েছে। যাক, একটা চিহ্ন রেখে যেতে পারবে। রাস্তায় পড়ে শুকিয়ে যাবে, কিন্তু আবছা একটা চিহ্ন থেকে যাবেই। আস্তে চলছে গাড়ি। জোরে চলার ক্ষমতা নেই বোধহয় ইঞ্জিনের। খুব বেশি দূর গেল না। ক্যানটা মাত্র অর্ধেক খালি হয়েছে। বেশ জোরে ছোরে একটা দোল দিয়ে থেমে দাঁড়ালো আদ্যিকালের লিমোসিন। বুটের ডালা উঠল আবার। চুল খামসে ধরে টান দিল লোকটা। বেরো। তাড়াতাড়ি বেরিয়ে এলো কিশোর। কেউ তার চুল টানুক মোটেও পছন্দ করে না সে। টলমল পায়ে খাড়া হলো কিশোর, যেন এইমাত্র হুঁশ ফিরেছে। ভাঙাচোরা একটা কাঠের বাড়ির ড্রাইভওয়েতে দাঁড়িয়েছে গাড়ি। চুল ছাড়েনি লোকটা। আবার যদি বেহুশ হয়ে যায় কিশোর, এই আশঙ্কায় বোধ হয়। টেনে ঠেলে ধাক্কিয়ে তাকে নিয়ে এসে তোলা হলো বাড়ির বারান্দায়। ক্যাচকোচ করে আপত্তি জানালো জীর্ণ বারান্দা। কিশোরের ভয় হলো ভেঙে না পড়ে। চাবি বের করে দরজা খুলল লোকটা। ঢোকো। চুল ধরে জোরে ঠেলে দিল কিশোরকে ঘরের ভেতর। অন্ধকারে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল কিশোর। দরজা বন্ধ হওয়ার আওয়াজ হলো। সুইচ টেপার খুট শব্দ। আলো জ্বলল। প্রথমেই লোকটার মুখের দিকে তাকালো কিশোর। কেন তার চেহারা ল্যাপটানো মনে হয়েছে বোঝা গেল। কালো একটা মোজা টেনে নিয়েছে মাথার উপর দিয়ে। গোটা তিনেক ফুটো, দুটো চোখের কাছে, একটা নাকের কাছে। আলোয় আরো বিশাল মনে হচ্ছে লোকটাকে। কিন্তু এত নরম কেন শরীর? চামড়ার নিচে খালি চর্বি, মাংস নেই। ঘরের দিকে চোখ ফেরালো কিশোর। কি আছে না আছে দেখে নিল। কয়েকটা কাঠের চেয়ার, একটা পুরনো টেবিল। ঠেলা দিলে হয়তো বুড়ো মানুষের দাঁতের মতো নড়ে উঠবে। তাতে একটা টেলিফোন। জানালায় মলিন পর্দা, নোংরা দেয়াল। লোকটা বোধ হয় থাকে না এখানে। ওদিকে হাত তুলে আরেকটা দরজা দেখালো দত্ত। কিশোরকে ঠেলে দরজার কাছে নিয়ে এলো সে। এক ধাক্কায় ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দিল পাল্লা। বাইরে থেকে তালা লাগিয়ে দিল। আবার অন্ধকারে এসে পড়েছে কিশোর। হাতড়ে হাতড়ে আবিষ্কার করলো ছোট্ট একটা ঘরে ঢুকানো হয়েছে তাকে, চিলেকোঠার চেয়ে ছোট। হ্যালো। বাইরের ঘরের দত্তটার গলা শোনা গেল। টেলিফোনে কথা বলছে। বেশ, টিনা সাঁটানো আছে। দরজায় কান পেতে দাঁড়ালো কিশোর। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর আবার শোনা গেল, বেশ সাঁটানোগা। আপনার বন্ধু কিশোর পাশা এখন আমার এখানে বন্দি। বন্দিকে বলবো বন্দি, বলল বন্দি। নীরবতা। হ্যাঁ, তা বলতে পারেন মিস। কিডন্যাপ করেছি আমি। কিডন্যাপকে বলল কিডনে আপ। আবার নীরবতা। না, টাকা চাই না। শর্ত একটাই, তিমিটাকে সাগরে ছেড়ে দিতে হবে এখনই। আর আপনার বাবার বোট খোঁজা চলবে না। দীর্ঘ নীরবতা। তাহলে আপনার কিশোর বন্ধুকে আর দেখবেন না, মানে জ্যান্ত দেখবেন না। রিসিভার রেখে দেওয়ার শব্দ হলো। রহস্যের সমাধান করতে গিয়ে অনেক জটিল পরিস্থিতিতে পড়েছে তিন গোয়েন্দা। বিপদে পড়েছে, উদ্ধারও পেয়েছে কোনো না কোনোভাবে। এবার কি ঘটবে জানে না কিশোর। তবে টিনাহা দত্তটার কথা না শুনলে সে যে কিশোরকে খুন করবে এতে কোনো সন্দেহ নেই। মিথ্যে হুমকি দেয়নি লোকটা, কণ্ঠস্বরেই বোঝা গেছে। আলোচনার সময় সেদিন মোসা আর রবিনকে বলেছিল কিশোর তিনটে লোককে সন্দেহ করে সে। দুজনের নাম বলেছে, আরেকজনের বলেনি। তৃতীয় লোকটা সেই রহস্যময় ব্যক্তি যে ফোন করে তিমিটাকে ছেড়ে দিতে বলেছে, $100 পুরস্কার ঘোষণা করেছে। এই দত্তটাই সেই লোক। লোকটা চায় না ক্যাপ্টেন সারানগর বোট উদ্ধার হোক।
সেজন্য দরকার হলে মানুষ খুন করতেও পিছপা হবে না। একবার তো করেই ফেলেছিল প্রায়, তিনহার পিক আপের ব্রেক নষ্ট করে দিয়ে। আটফলা ছুরি খুলে নিল আবার কিশোর। তালা খোলার চেষ্টা করবে। লোকটা দত্ত, কিন্তু সেই তুলনায় স্বাস্থ্য ভালো না, বেশি বহুল নয়। হয়তো হয়তো আচমকা ওকে ধাক্কা মেরে ফেলে দেয়া যাবে আশা করল কিশোর। তারপর দেবে ঝেড়ে দৌড়। কিন্তু আগে তালা খুলতে হবে। ছুরির একটা সরু ফলা তালার ভেতরে ঢুকিয়ে নিঃশব্দে চার দিল কিশোর। খুঁচিয়ে চলল নীরবে। বাইরের ঘরে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মচমচ করছে কাঠের মেঝে। ফলে তালা খোলার চেষ্টায় অতি সামান্য শব্দ যা হচ্ছে সেটা ঢেকে যাচ্ছে। হঠাৎ আর সাবধানতার প্রয়োজন দেখল না কিশোর। মরাত করে ভাঙল কি যেন পাশের ঘরে। কাঠের কিছু ভেঙেছে। কি ব্যাপার? লোকটা মেঝে ভেঙে নিচে পড়ে গেল নাকি? তালা খুলে গেল। হাতল ধরে আচকা টানে দরজা খুলে ফেলল কিশোর। সেও ঢুকলো বড় ঘরে। আর অমনি ঝটকা দিয়ে প্রায় ভেঙে খুলে ছিটকে পড়ল বাইরের দরজা। অন্ধকার থেকে আলো এসে চোখ মিটমিট করছে কিশোর। আবছা দেখল খোলা দরজা দিয়ে উড়ে এসে পড়ল একজন মানুষ। ডাইভ দিয়ে মোটা লোকটার গায়ে এসে পড়ল মশা। তাকে নিয়ে দরাম করে পড়ল কাঠের মেঝেতে। সারা বাড়িটাই যেন কেঁপে উঠল থরথর করে। মোছার পেছনে ছুটে ঢুকল রবিন। মাত্র কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে এলো তিন গোয়েন্দা। এ ধরনের পরিস্থিতিতে আগেও অনেকবার পড়েছে, জানা আছে কি করতে হয়। একসঙ্গে রইল না ওরা। তিনজন তিন দিকে ছড়িয়ে পড়ে ছুটল। ধরা পড়লে একজন পড়বে। পেছনে প্রচণ্ড ক্যাচকোচ শুনে একবার ফিরে তাকালো কিশোর। নরবরে বারান্দায় বেরিয়ে এসেছে দত্তটা। এলোমেলো পদক্ষেপ টলছে। পেটে মুসার আফ্রিকান খুলির জুচ্ছই একখান গুঁতো খেয়েছে। সুস্থির হতে সময় লাগবে। ওই যে তোমার সাইকেল। ছুটতে ছুটতেই হাত তুলে কিশোরের সাইকেল দেখালো রবিন। তার আর মশারটাও রয়েছে ওখানেই। টান দিয়ে যার যার সাইকেল তুলে নিয়ে লাফিয়ে চড়ে বসলো ওরা। সাই সাই করে প্যাডেল ঘোরালো। দত্তটা আসছে কিনা দেখারও সময় নেই। প্রাণপণে ছুটে চলল অন্ধকার পথ ধরে। 11। প্রথমে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম, বলল রবিন। তোমার সাইকেলটা দেখলাম মঞ্চের গায়ে ঠেকা দেয়া। চকের চিহ্ন দেখে ঢুকেছি, কিন্তু কোন পথে বেরিয়েছে তার কোনো চিহ্ন নেই। মাথা নাড়ল কিশোর। জায়গা জায়গার আগে বুদ্ধি যাওয়ার আগে বুদ্ধি করে তোমাদের জানিয়ে ভালোই করেছি। বেঁচে গেছি, নইলে যা বিপদে পড়েছিলাম। কথা হচ্ছে পরদিন সকালে। ছোট খাড়িটার কাছে এসে বসে আছে ওরা। পরনে সাঁতারের পোশাক। আগের দিন রাতে বাড়ি ফিরেই টিনাকে ফোন করেছে কিশোর। জানিয়েছে সে ভালো আছে। বোট খুঁজতে যাওয়ায় আর কোনো অসুবিধে নেই। রবিন বুঝতে পেরেছে আগে। কিশোরকে জানালো মূসা। পথে তেলের দাগ দেখতে পেলাম, কাছেই চকের দাগ। রবিন অনুমান করলো পুরানো একটা গাড়ি দাঁড়িয়েছিল ওখানে। ইঞ্জিন থেকে তেল ঝরে। তা বুঝেছি, রবিন বলল। কিন্তু 100 গজ দূরে আরেকটা তেলের দাগ আবিষ্কার করেছে মশাই। ওটা না দেখলে তোমাকে খুঁজে পেতাম না। দাগ ধরে এগিয়ে গেলাম। দেখি ভাঙা বাড়ির ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছে ঝরঝরে একটা লিমোসিন। শব্দ শুনে ঘুরে তাকালো ওরা। একটা ট্রাক কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে পিছিয়ে আসছে এদিকেই। ট্রাকের পেছনে ফোম রবারে আবৃত রোভার। ওর চোখ বন্ধ। ভাব দেখে মনে হচ্ছে বেশ আরামেই আছে। সৈকতের সরু চিলতেটুকু পেরিয়ে পানির কিনারে নেমে গেল ট্রাক। পেছনের চাকার অ্যাক্সেল এখন পানির নিচে। খাড়ির এই ধারটা বেছে নিয়েছে টিনহা। তার কারণ জায়গাটা খুব ঢালু। কিনার থেকে কয়েক গজ দূরে পানি এত বেশি গভীর, সহজেই সাঁতরাতে পারবে রোভার। ট্রাক থেকে নামলো টিনহা আর তার মেক্সিকান বন্ধু। টিনহার পরনে সাঁতারের পোশাক, গলায় ঝুলছে স্কুবা গগলস। ঘুরে ট্রাকের পেছনে চলে এলো সে। পানিতে দাঁড়িয়ে আলতো চাপ্পড় মেরে আদর করলো রোভারকে। মস্ত বড় ট্রাক, ক্রেনও আছে। হাত তুলে মূসাকে ডাকলো টিনহা।
কাছে গিয়ে দেখলো মুসা বেশ চড়া একটা ক্যানভাসের বেল্ট আটকে দেয়া হয়েছে রোভারের শরীরের মাঝামাঝি এমন জায়গায় যাতে ওটা ধরে ঝোলালে দুদিকের ভারসাম্য বজায় থাকে। মুসাকে সাহায্য করতে বলল টিনহা। মুসা আর মেক্সিকান লোকটা মিলে ক্রেনের হুক ঢুকিয়ে দিল ক্যানভাসের বেল্টের মধ্যে রোভারের পিঠের কাছে। ইঞ্জিন চালু করে টান দিতেই শূন্যে উঠে গেল রোভার। তার মাথায় আরেকবার চাপড় দিয়ে ভয় পেতে নিষেধ করল টিনহা। সামান্যতম উদ্বিগ্ন মনে হচ্ছে না তিমিটাকে। চোখ মেলে দেখছে, লেজ নাড়ছে। কিশোর আর অভিনয় এসে দাঁড়িয়েছে ওখানে। তিন কিশোর মিলে ঠেলে ঝুলন্ত টিমিটাকে নিয়ে গেল বেশি পানির উপর। চেঁচিয়ে নামানোর নির্দেশ দিল টিনহা ক্রেন ড্রাইভারকে। আস্তে করে পানিতে নামিয়ে দেওয়া হলো রোভারকে। বেল্ট খুলে দিল মুসা। সাঁতরাতে শুরু করলো তিমি। আবার নিজের জগতে স্বাধীন খোলা দুনিয়ায় ফিরে এসেছে। এক ছুটে চলে গেল কয়েক গজ দূরে। রোভার, রোভার, দাঁড়াও, ডাকলো টিনহা। সঙ্গে সঙ্গে থেমে গেল রোভার। শরীর বাঁকিয়ে ঘুরে গেল মুহূর্তে। ছুটে এলো কোমর পানিতে দাঁড়িয়ে থাকা টিনহার গায়ে মুখ ঘষল। মাথায় চাপড় মেরে ওকে আদর করলো টিনহা। ওকে, মেক্সিকান বন্ধুকে বলল টিনহা। মোসাস গ্রেসাস। এসে গিয়ে ট্রাকে উঠল মেক্সিকান। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, বুয়েনা সুয়েরটি। স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেল সে। রেডি? তিন গোয়েন্দাকে জিজ্ঞেস করলো টিনহা। সাগরের দিকে চেয়ে দেখল 100 গজ দূরে তাদের জন্য অপেক্ষা করছে উলফের কেবিন ক্রুজার। কিশোর, টেপ রেকর্ডারটা নিয়ে নাও। রোবার আমার কাজ ছাড়া হবে না জানি, তবু যন্ত্রটা সঙ্গে থাকা ভালো, বলা তো যায় না। আমি বলি কি? পানিতে টিনহার পাশে চলে এলো কিশোর। কি? ভেবে দেখলাম রেকর্ডারটা নিয়ে রবিনের এখানে থাকা উচিত। কেন? কেন সেটা বলল কিশোর। উল্ফকে বিশ্বাস কি? একাই হয়তো মেক্সিকো উপকূলে গিয়ে ক্যালকুলেটরের চালান দিয়ে আসতে পারবে। ক্যাপ্টেন সাঁটানোগার দরকার পড়বে না। সেক্ষেত্রে আপনার শেয়ার মারা যেতে পারে। রবিন থাকুক এখানে, তাতে কী লাভ? খুলে বলল কিশোর। মন দিয়ে শুনল টিনহা। তারপর বলল, তারিখের ব্যাপারে তুমি শিওর? শিওর। মেক্সিকান ইমিগ্রেশন অফিসে খোঁজ নিয়েছি। লাপাস থেকেই বোট ছেড়েছিল। চুপচাপ ভাবলো কিছুক্ষণ টিনহা। ওকে, গগসরা পরে নিল চোখে। রবিনকে ছাড়াই পারবো আমরা। রোভার, এসো যাই। দ্রুত সাঁতরে চলল টিনহা। পাশে রোভার, পেছনে কিশোর। টিনহা আর তিমিটার সঙ্গে তাল রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে। সৈকতে এসে উঠল মুসা। একটা প্লাস্টিকের ব্যাগে করে ছোট একটা ওয়াকি টকি নিয়ে এসেছে কিশোর। খাড়ির কাছে ফেলে রেখে গেছে। ওটা ঝুলিয়ে নিল কোমরে। এটা নিয়ে সাঁতরাতে পারবে? জিজ্ঞেস করল রবিন। পারবো, বলল মুসা। যথেষ্ট ভারী, কিন্তু পানিতে নামলে ভার কমে যাবে। মুসাকে নেমে যেতে দেখল রবিন। গলা পানিতে নেমে সাঁতরাতে শুরু করেছে। পানি নিরোধক ব্যাগে রয়েছে ওয়াকি টকি। পানি ঢুকবে না। ভেতরে বাতাস বয়ে রয়ে গেছে। ভেসে উঠেছে ব্যাগটা। সাঁতরাতে অসুবিধা হচ্ছে না মুসার। অল্পক্ষণেই ধরে ফেলল কিশোরকে। পানির কিনার থেকে উঠে এলো রবিন। আগেই আগের বাক্সটাতেই রয়েছে টেপ রেকর্ডার। ওটা তুলে নিয়ে চলে এলো তার সাইকেলের কাছে। পেছনের ক্যারিয়ারে পুটলি করে রেখেছে তার সোয়েটার। ওটার ভেতর থেকে বের করলো আরেকটা ওয়াকি টকি। অ্যান্টেনা তুলে দিয়ে সুইচ টিপে অন করলো যন্ত্রটা। শব্দ গ্রহণের জন্য তৈরি। শুকনো একটা জুৎসই পাথর খুঁজে নিল রবিন। সোয়েটারটা তার উপর বিছিয়ে আরাম করে বসলো। ওয়াকি টকিটা রাখলো কোলে। পাশে রাখলো রেকর্ডারের বাক্স। উল্পের বোটের কাছে প্রায় পৌঁছে গেছে টিনহা আর রোভার দেখা যাচ্ছে। স্বাগত জানালো উল্ফ।
টিনহাকে টেনে তোলার জন্যে একটা হাত বাড়িয়ে দিল। চাইলেও ও না টিনহা। রোভার, থাকো এখানে বলে কাঠের নিচু রেলিং ধরে এক ঝটকায় উঠে পড়ল স্বচ্ছন্দে। টিনহার মতো এত সহজে উঠতে পারল না কিশোর, বেগ পেতে হলো। পেছনে কয়েক গজ দূরে চুপ করে ভেসে রয়েছে মশা। যন্ত্রপাতিগুলো পরীক্ষা করব মিস্টার উলফ, কিশোর বলল। হ্যাঁ হ্যাঁ, এসো। কিশোরকে ককপিটে নিয়ে এলো উলফ। ছোট্ট ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরাটা দেখালো। পরীক্ষা করে দেখলো ওটা কিশোর। হুইলের উপরে বাল্ক হেডের সঙ্গে আটকানো মনিটর স্ক্রিনটা দেখলো। পানির নিচে কাজ করবে ক্যামেরাটা? শিওর। জিজ্ঞেস করলো। নিশ্চয়। ওশোন ওয়ার্ল্ড থেকে ধার নিয়েছে টিনহা। ওখানে প্রায় সারাক্ষণই কাজ চলে এটা দিয়ে। সারাক্ষণের উচ্চারণ করলো। সারাক্ষণ। আর কোনো প্রশ্ন আছে? আরও অনেক প্রশ্ন তৈরি করে ফেলেছে কিশোর। করেই যাবে একের পর এক, যতক্ষণ না বসা কাজ সারে। জাহাজে উঠে কোমর থেকে প্লাস্টিকের ব্যাগ খুলে জাহাজের পেছনের অংশে লুকাতে হবে, উল্ফকে না দেখিয়ে। কিশোর ভালো অভিনেতা, তবে বোকার ভান করার মতো এত ভালো কোনো অভিনয় করতে পারে না। বোকা বোকা তা ভাব দেখিয়ে বলল, আমি ভাবছি পানির নিচ থেকে রেঞ্জ কতখানি দেবে। বোটের কত কাছে থাকা লাগবে রোভারের? 50 গজ দূরে থাকলেও স্পষ্ট ছবি আসবে। চকচক করে বিরক্ত প্রকাশ করছে যেন উলফের টাক। টিনহা তোমাকে এসব বলেনি? হ্যাঁ, মনে হয় বলেছে, কিন্তু রোভারের মাথায় সার্চলাইট বেঁধে। আর বলার দরকার নেই। থেমে গেল কিশোর। মুসা এসে দাঁড়িয়েছে পেছনের ডেকে। কিশোরের চোখে চোখ পড়তেই ভেজা চুলে আঙুল চালালো। সংকেত, নিরাপদে লুকিয়ে রাখা হয়েছে ব্যাগটা। ও হ্যাঁ, খুব শক্তিশালী লাইট তো হবে মনে হয়। আগের কথাটা শেষ করলো কিশোর। হঠাৎ যেন বুঝতে পেরেছে সব কিছু। চলো তাহলে কাজ সারা যাক। ডেকে বেরিয়ে এলো উলফ। রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে রোভারের সঙ্গে কথা বলেছে টিনহা। তাকে বলল, উলফ, আরেকটা ছেলে কোথায়? 3জন ছিল না? ঠান্ডা লেগেছে, পেছন থেকে চট করে জবাব দিল মুসা। খাড়ির কাছে বসিয়ে রেখে এসেছি। ভাবলাম থাকুক। আউটবোর্ড মোটরের থ্রোটলে গিয়ে হাত রেখে টিনহার দিকে ফিরল উলফ। কত জোরে সাঁতরাতে পারবে মাছটা? ও মাছ নয়, রেগে উঠল টিনহা। অত্যন্ত ভদ্র, সভ্য, বুদ্ধিমান, স্তন্যপায়ী প্রাণী। হ্যাঁ, চাইলে ঘন্টায় 15 মাইল বেগে ছুটতে পারবে, কিন্তু আপনি বেশি জোরে চালাবেন না। মোট 8 নটের নিচে রাখবেন, নইলে ও তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে। যে হুকুম। থ্রোটল ঠেলে দিয়ে হুইল ধরল উলফ। খোলা সাগরের দিকে বোটের নাক ঘোরালো। টিনহা আগের জায়গায়ই রইল। খেলতে খেলতে বোটের সঙ্গে এগোচ্ছে রোভার। ওটার সঙ্গে কথা বলছে। তিমিটা কখনো সাঁ করে ছুটে যাচ্ছে দূরে, পরক্ষণে ডাইভ দিয়ে চলে আসছে আবার। ভুস করে মাথা দুলছে বোটের পাশে। জরুরি একটা কথা জানার জন্যে উসখুস করছে কিশোর, কিন্তু সে বোকা সেজে রয়েছে। তার জিজ্ঞেস করাটা উচিত হবে না। আপাতত বোকা থাকারই ইচ্ছে। মুসার কাছে এসে ফিসফিস করে বলল সে কথা। কি জিজ্ঞেস করতে হবে শিখিয়ে দিল। উল্ফের কাছে গিয়ে বলল, মুসা, তীর থেকে কত দূরে পাওয়া গিয়েছিল আপনাদেরকে? মাইল 5। সামনে সাগরের দিকে তাকিয়ে জবাব দিল উলফ। কোস্টগার্ডটা তাই বলেছে। মুসার দিকে চেয়ে নীরবে ঠোঁট নাড়ল কিশোর। বুঝলো মুসা। উলফকে আবার জিজ্ঞেস করলো, কতক্ষণ ছিলেন পানিতে? এই ঘন্টা 2। আবার ঠোঁট নাড়ল কিশোর। মুসা বলল, জোয়ার ছিল না ভাটা? অন্ধকার হয়ে এসেছিল। মনে করার চেষ্টা চালাচ্ছে উল। আর যা বড় বড় ঢেউ, ভালো মতো কিছু দেখারই উপায় ছিল না। তবে ঢেউয়ের মাথায় যখন উঠে যাচ্ছিলাম তখন তীর চোখে পড়ছিল। চেষ্টা করেও তীরের কাছে যেতে পারছিলাম না। বোধহয় ভাটাই ছিল তখন। মনে মনে দ্রুত হিসেব শুরু করলো কিশোর। ঝড়ের সময় উত্তর পশ্চিম থেকে বইছিল হাওয়া। তীর বরাবর ঠেলে দেওয়ার কথা 2জনকে। লাইফ জ্যাকেট পরা ছিল। ওই অবস্থায় হাত পা নড়ানোই মুশকিল। নিশ্চয় সাঁতরে বিশেষ এগোতে পারেনি।
তাছাড়া ঢেউয়ের জন্য এগোচ্ছে না পিছাচ্ছে সেটাও ভালো মতো দেখার উপায় ছিল না। বলছে 2 ঘন্টা ছিল পানিতে, ভাটা হলে ওই সময় অন্তত 2 মাইল সরে গেছে সাগরের দিকে। কোস্টগার্ডরা পেয়েছে ওদেরকে 5 মাইল দূরে, তার মানে 3 থেকে 3 মাইল দূরে ডুবেছে বোট। পোশাকের চোখের ইশারায় কাছে ডাকলো কিশোর, ফিসফিস করে জানালো। ডেকে কয়েক মুহূর্ত পায়চারি করলো মুসা, হিসেব করার ভান করলো। তারপর আবার উল্ফের কাছে গিয়ে বলল, 3 থেকে মাইল 3 দূরে ডুবেছিল বোট না? জানলে কি করে? মুসার দিকে তাকালো উল্ফ। আপনার কথা থেকে। ও, আমারও তাই ধারণা। ঘড়ির দিকে চেয়ে কি হিসেব করলো উল্ফ। ইঞ্জিন নিউট্রাল করে নিল। মিনিট খানেক আপন গতিতে চলল বোট। এসে গেছি, টিনহার দিকে ফিরে বলল সে। মাছটাকে লাগাম। টিনহাকে কড়া চোখে চাইতে দেখে থেমে গেল। না, মানে স্তন্যপায়ী জিপটাকে পাঠানো যায় এবার। আমরা পৌঁছে গেছি। এক জায়গায় ভাসছে এখন বোট, মৃদু ঢেউয়ে দুলছে। রোভার কাছে এসো। রোভার, টিনহা ডাকলো। ডেকে ফেলে রেখেছে ক্যানভাসের কলারটা। টেলিভিশন ক্যামেরা আর সার্চলাইট ওতে বেঁধে রেখেছে আগেই। ওগুলো তুলে নিয়ে পানিতে নামলো সে। তিমির মাথা গলিয়ে পরিয়ে দেবে ক্যানভাসের কলার। সামনের 2 পাখনা ঠিক পেছনে রেখে শক্ত করে বাকলেস আটকে দিয়ে হাজার ঝাঁকুনিতেও আর খুলে আসবে না। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। 3 মাইল দূরে ডুবেছে বোট, কিন্তু কোন জায়গা থেকে 3 মাইল উল্ফের স্পষ্ট ধারণা নেই। এখানে দুপাশের 10 মাইলের মধ্যে যে কোনো জায়গায় ডুবে থাকতে পারে। এত বড় এলাকায় ছোট্ট একটা বোট খোঁজা খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল। সেটা তিমিকে দিয়ে খোঁজালেও। কলার পরিয়ে ডেকে ফিরে এলো টিনহা। তার পাশে এসে নিচু গলায় জিজ্ঞেস করলো কিশোর, আপনার বাবা আর কিছু বলতে পেরেছেন? ঝড়ের সময়কার কথা কি বলেছে মনে আছে কিশোরের? মাথা নাড়ল টিনহা। না, আর কিছু না। যা বলেছি তোমাকে। কি বলেছে মনে আছে কিশোরের? 2টো পোলের উপর নজর রাখতে বলেছে। কিছু একটা নিশ্চয় বোঝাতে চেয়েছে। কি? 3 মাইল দূরের তীরের দিকে তাকালো কিশোর। তেমন কিছুই দেখার নেই। পাহাড়ের উঁচু উঁচু চূড়া, ওপাশে কি আছে কিছুই চোখে পড়ছে না, শুধু আরো উঁচু পর্বতের চূড়া ছাড়া। পাহাড়ের উপর মাঝে মধ্যে দাঁড়িয়ে আছে এক আধটা নিঃসঙ্গ বাড়িঘর। টেলিভিশনের একটা রিলে টাওয়ার আছে। আরেক পাহাড়ের মাথায় একটা ফ্যাক্টরি, অনেক উঁচু চিমনি। ওই ছুট পড়ে না মোসা। কানে এলো টিনহার কথা। এয়ারটাঙ্কগুলো চেক করে নেওয়া দরকার। পাহাড়গুলোর দিকে তাকিয়েই রয়েছে কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটার সময় এত জোরে টান মারছে, প্রায় থুতনির কাছে চলে আসছে ঠোঁট। ক্যাপ্টেন সাটারোগা অভিজ্ঞ নাবিক, ভাবছে কিশোর। বোট ডুবে যাচ্ছে বুঝতে পেরে নিশ্চয় কোনো না কোনো নিশানা রেখেছে। যদি খালি ভালো মতো কথা বলতে পারত। টেলিভিশন টাওয়ার আর ফ্যাক্টরির চিমনির উপর দ্রুতবার 2 আসা যাওয়া করলো কিশোরের দৃষ্টি। হঠাৎ পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। 2 পোল। প্রায় ছুটে এসে উল্ফের বাহু খামচে ধরল কিশোর। বোকা সেজে থাকার সময় এখন নয়। চেঁচিয়ে বলল, ওই পোল দুটো এক লাইনে আনুন। কি? বোকার মতো কি ভ্যারভ্যার করছো? বোট ডুবে যাওয়ার সময় লক্ষ্য রেখেছিলেন ক্যাপ্টেন সাটারোগা। চিহ্ন রেখেছিলেন। ওই যে টেলিভিশন টাওয়ার আর ওই যে চিমনি। কি দেখতে পাচ্ছেন না? কিশোরের মনে হলো এখন উল্ফি বোকার অভিনয় করছে। বোটটা পেতে চান? জাহাজ সরিয়ে নিন। ওই পোল দুটোর দিকে লক্ষ্য রেখে পিছান। এদিক ওদিক সরান, যতক্ষণ না জাহাজের সঙ্গে এক লাইনে আসে ও দুটো।